নমস্কার, আমার নাম প্রীতিলি মোদক। আজকে আমি বেদিক চ্যান্টিং এর শিবা পাশানা মন্ত্র করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांतिः। ओम निधनपतये नमः। निधनपतान्तिकाय नमः। ऊर्ध्वाय नमः। ऊर्ध्वलिङ्गाय नमः। हिरण्याय नमः। हिरण्यलिङ्गाय नमः। सुवर्णाय नमः। सुवर्णलिङ्गाय नमः। दिव्याय नमः। दिव्यलिङ्गाय नमः। भवाय नमः। भवलिङ्गाय नमः। शर्वाय नमः। शर्वलिङ्गाय नमः। शिवाय नमः। शिवलिङ्गाय नमः। ज्वलाय नमः। ज्वललिङ्गाय नमः। आत्माय नमः। आत्मलिङ्गाय नमः। परमाय नमः। परमलिङ्गाय नमः। एतत्सोमस्य सूर्यस्य सर्वलिङ्गस्थापयति पाणिमन्त्रं पवित्रं सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। भवे भवेनातिभवे भवस्व मां भवोद्भवाय नमः। वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमो रुद्राय नमः कालाय नमः कलविकटनाय नमो फलविकटनाय नमो बलाय नमो बलप्रमथनाय नमः सर्वभूतदमनाय नमो मनोन्मनाय नमः। अघोरेभ्योऽथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वेभ्यः सर्वशर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्मणोऽधिपतिर्ब्रह्म शिवो मे अस्तु सदाशिवो। नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगुं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। सर्वो वै रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। पुरुषो वै रुद्रः सन्महो नमो नमः। विश्वं भूतं भुवनं चित्रं बहुधा जातं जायमानं च यत् सर्वो हेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। कद्रुद्राय प्रचेतसे मेधृष्टमाय तव्यसे वोचेमसन्तमगुं हृदे सर्वो हेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। नमस्कार। নমস্কার,
আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মানিত অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রিয় দর্শক, আমাদের আজকের এই বিশেষ সন্ধ্যায় মোদক ট্রেনার একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন। আজ যুব দিবস, কর্মযোগী স্বামী বিবেকানন্দের জন্মদিবস। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় স্বামীজি, যুব সমাজের আলোকবর্তিকা। এটি এমন একটি বিষয় যা চিরকালীন প্রাসঙ্গিকতার আলো ছড়িয়ে দেয়। স্বামীজি, স্বামী বিবেকানন্দ এক চিরপ্রজ্বলিত অনির্বাণ অগ্নিশিখা, যার দর্শন ও চিন্তাধারা প্রতিনিয়ত যুব সমাজকে অনুপ্রেরিত করে চলে একই রকম ভাবে। তার প্রতিটি উক্তি আমাদের, বিশেষত যুব সমাজের দৈনন্দিন জীবনে এক নতুন দিশার সংকেত। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় বক্তা সম্পর্কে কিছু কথা। আমাদের আজকের অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে আমরা আমাদের মধ্যে পাশে পেয়েছি সম্মাননীয় প্রফেসর জীবন ব্যানার্জি মহাশয়কে। আমরা সকলে অত্যন্ত আনন্দিত আজকে ওনাকে আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়ে। ৩৬ বছরেরও বেশি সময় ধরে তিনি স্ট্যাটিস্টিক বিষয়ে অধ্যাপনা করেছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ এবং বেলুর মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে অধ্যাপনার সাথে যুক্ত আছেন। পরিসংখ্যান বিষয়ে তিনি অসংখ্য বই লিখেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের তিনি অন্যতম বিশিষ্ট অংশ। অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে বক্তব্য রেখেছেন এবং একই রকম ভাবে বর্তমানে তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন যুব সমাজকে। সম্মাননীয় বক্তা প্রফেসর জীবন ব্যানার্জি মহাশয়কে জানাই সশ্রদ্ধ নমস্কার। এখন আমাদের আজকের মাননীয় বক্তাকে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান এবং সময়োপযোগী বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। আজকে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন। প্রথমেই স্বামীজিকে আমার প্রণাম নিবেদন করি। জাতীয় যুব দিবস, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই পবিত্র দিনে, মহতি দিনে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের কেন্দ্র হচ্ছে বিবেকানন্দ। কারণ কোনো একটি ফোকাস থাকলে যে কোনো বিষয়ে আলোচনা অনেক বেশি বলিষ্ঠ হয়। কিন্তু বিবেকানন্দ যদি আমাদের আলোচনার কেন্দ্র হন, তাহলে বিবেকানন্দ কে? আমরা বলবো তিনি একজন সন্ন্যাসী, কেউ বলবো তিনি মানব প্রেমিক, কেউ বলবো মানুষের বন্ধু বিবেকানন্দ ইত্যাদি। আসলে একটু অন্যভাবে চিন্তা করলে একটি আদর্শের নাম বিবেকানন্দ, একটি আগ্নেয়গিরির নাম বিবেকানন্দ, একটি মন্ত্রের নাম বিবেকানন্দ, ভারতাত্মা বিবেকানন্দ। প্রথমেই যে কথাটি উচ্চারিত হলো সেটি হচ্ছে একটি আদর্শ। এবং যুব সমাজ বলে নয়, ৮ থেকে ৮০ প্রত্যেকেই আমরা যখন দৈনন্দিন জীবনে এগিয়ে যাই, আমাদের যেমন প্রতিটি পরিবারে বিত্তবান হোক, মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, হতদরিদ্র হোক, প্রায় সবারই চাল এবং নুন লাগে। কারণ অতি দরিদ্র মানুষটি
তিনি ওই চালটা একটু ফুটিয়ে খাচ্ছেন, তারা বলছেন আমাদের নুন ভাতটাই হচ্ছে ডেলিকেসি। যেখানে যাদের সামর্থ্য আছে তাদের ডেলিকেসি কিন্তু নুন ভাত নয়, কিন্তু তাদের ভাত এবং নুনের প্রয়োজন হয়। ঠিক একইভাবে জীবন গঠনে নুন এবং চালের প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে একটি আদর্শের। আদর্শ ছাড়া আমরা কিছু দূর এগোতে পারি, তারপর আমরা দিশা পাই না। এমনই হয়েছিল 15 বছর বয়সে সুভাষচন্দ্র বোসের। তিনি দিশা পাচ্ছিলেন না কোন দিকে যাবেন। আমরা নেতাজিকে পেতাম না স্বামীজি না থাকলে। নেতাজি 15 বছর বয়সে বিবেকানন্দের একটি বই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, সেই বইটি হঠাৎ একজনের বাড়িতে পেলেন। কয়েক পাতা পড়ে তিনি দেখছেন যে তার জীবনের দিশা তিনি পাচ্ছেন, এবং পরবর্তী ক্ষেত্রে বলছেন অটোবায়োগ্রাফিতে, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ। স্বামীজি নেতাজির জীবনে পথপ্রদর্শক, আলোকবর্তিকা। তাহলে আজকের বিষয় শুনলাম স্বামীজি যুব সমাজের আলোকবর্তিকা। তাহলে নেতাজি তখন 15 বছর বয়স, তাকে আলো দেখালেন স্বামী বিবেকানন্দ, স্বীকার করছেন সুভাষচন্দ্র, স্বীকার করছেন মহাত্মা গান্ধীও। 1921 সালে স্বামীজির শরীর যাওয়ার 19 বছর পরে বেলুর মঠে এসে তিনি লিখছেন, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতাম, ভালোবাসি, কিন্তু বিবেকানন্দকে পড়ার পর আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা সহস্র গুণ বেড়ে গেছে। আমাদের মনে হচ্ছে সুভাষচন্দ্র বললেন, মহাত্মা গান্ধী বললেন, দেশবন্ধু চিত্তরঞ্জন বললেন, অরবিন্দ বলছেন, রাজাগোপালাচারী বলছেন, বালগঙ্গাধর তিলক বলছেন, সব ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমান যুব সমাজকে স্বামীজি কি করে পথ দেখাবেন? আমরা প্রথমে দেখে নিই, বর্তমান যুব সমাজ খুব অ্যানালিটিক মাইন্ডের। আজ থেকে যাদের আজকে 80 বছর বয়স, তাদেরও কিন্তু 18 থেকে 35-এর মধ্যে বয়স ছিল এক সময়। তারাও বিশ্লেষণ করতেন। যত দিন এগিয়ে যাচ্ছে তত বিজ্ঞান এবং প্রযুক্তি যেমন এগোচ্ছে, মানুষের মনে কৌতূহল, আগ্রহ, চিন্তা শক্তি অনেক বেশি বাড়ছে, ক্রমবর্ধমান। তারা প্রথম জানতে চাইবে আমরা যে কোনো একটি মানুষকে, রাদার যে কোনো একটি আদর্শকে আমরা কেন গ্রহণ করব। দ্বিতীয়, যদি কেন গ্রহণ করবের উত্তর অ্যাফার্মেটিভ আসে, হ্যাঁ আসে, ইতিবাচক, তাহলে পরবর্তী পদক্ষেপ তারা বলবে এই আদর্শটা গ্রহণ করার জন্য আমাদের কোন পথে এগোতে হবে, কিভাবে আমরা এটা গ্রহণ করতে পারি। ধরা যাক একটি অল্প বয়সী ছেলেকে বলা হলো তুমি পড়াশোনা করো, সে প্রথম জিজ্ঞেস করবে আমি কেন পড়াশোনা করব। তারপর বলা হলো তুমি স্পোকেন ইংলিশ শেখো, সে প্রথম বলবে কেন, আমি ইংরেজদের কথা বলতে যদি না শিখি অসুবিধা কি, আর শিখলে আমার অ্যাডিশনাল লাভ কি। যদি সে স্যাটিসফাইড হয়, সে পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞেস করবে কোথায় শিখতে পারবো, কিভাবে শিখতে পারবো। আমরা প্রথমে আলোচনাটা এইভাবে নিয়ে যাই, যুব সমাজ বিবেকানন্দকে আলোকবর্তিকা কেন মানবেন, তারপরে এই আলোকবর্তিকা যদি মানেন তাহলে যুব সমাজের মনস্কতায় কি পরিবর্তন হবে। আসি, আলো দরকার হয় যখন অন্ধকার থাকে, পথপ্রদর্শক দরকার হয় যখন আমরা পথ হারিয়ে ফেলি। আমরা যখন কোনো জায়গায় রাস্তা খুঁজে পাই না, অজানা শহরে, আমরা ট্রাফিক পুলিশের কাছে সাহায্য নিই, আমরা অনেক মানুষের কাছে সাহায্য নিই। যদিও বর্তমান যুগে জিপিএস এর উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি অজানা অচেনা রাস্তায়, কিন্তু অনেক সময় জিপিএস এমন জায়গায় পৌঁছে দিতে পারে যে যেখানে গিয়ে দেখা গেল ওটা 4 হুইলারের রাস্তাই নয়, কারণ জিপিএস একটা সার্টেন লেভেল অব্দি পৌঁছে দেবে, ওই রাস্তাটা যে 4 হুইলারের নয় ওই জায়গাটা কিন্তু বলতে পারলো না। এমন ঘটনা অজস্র ঘটে। বিবেকানন্দ নামক যে মানুষটি, যে আদর্শের কথা বলছিলাম, তার রোড ম্যাপে কিন্তু ওই মানুষটা
কোথাও কোনো একটা জায়গায় গিয়ে রাস্তা খুঁজে পাবে না, এটা হবে না। আমরা আলোচনাটা একটু আরো বেশি গভীরে যাওয়ার চেষ্টা করি। যেমন কোল মাইন্সের নিচে চলে যাই খাদে, কলিয়ারির খাদে, ঠিক একইভাবে আমরা একটু গভীরে বিশ্লেষণ করার চেষ্টা করি। যুব সমাজ কি চায়? যুব সমাজের মধ্যে কি আছে? অটল জীবনী শক্তি। তাদের মধ্যে কি আছে? যুবক যুবতীরা কি চায়? ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। তাদের রেজিস্ট করার মতো প্রবৃত্তি আছে। নতুন নতুন জিনিসকে ডিসকভার করার মতো ইচ্ছে হয়। তারা যখন এই যে বিভিন্ন রকম অনলাইন সিস্টেমে দেখা যায় যে একজন ছোট্ট, আজকাল তো ছোট্ট বাচ্চারা তারা এত সুন্দরভাবে ডিসকভার করছে, তাদেরকে কেউ গাইড করেনি, তারা বার করছে। ডিসকভার করা, যুব সমাজ চায় ডিসকভার করতে, আবিষ্কার করতে। আবিষ্কার করতে চায় অটল জীবনী শক্তি, তাদের উদ্যম, তাদের মধ্যে তারা চায় যে এমন একজন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে, যে বন্ধু বলবেন পিঠে পিঠে থাপ্পড় মেরে বলবেন, তুই পারবি রে, তুই পারবি, এগিয়ে যা। স্বামী বিবেকানন্দকে এবার নিয়ে আসি, আর যুব সমাজের যে প্রয়োজনীয়তা সেগুলো বুঝলাম। কিছু কিছু প্রয়োজনীয়তাগুলো যদি বুঝি, এবার সেই প্রয়োজনীয়তা অনুযায়ী একজনকে খোঁজার চেষ্টা করি। বিবেকানন্দ তিনি বলছেন একটি জায়গায়, কি বলছেন? বলছেন লোকে বলে একে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর, বলি প্রথমে আপনাকে বিশ্বাস কর দেখি। প্রথমেই এমন একটি কথা তিনি বললেন, আমার মনে হয় আজকের যুগের 15 বছর, 18 বছর, 22 বছর, 24 বছরের যে কোনো যুবক যুবতী প্রথমে এটা চায়। অনেক সময় তাদের পিয়ার প্রেসার, প্যারেন্টাল প্রেসার, অন্য জায়গা থেকে প্রেসার তাদেরকে এমনভাবে প্রেসারাইজ করে রাখছে, বেসিক্যালি দে আর গোয়িং টু ইম্পোজ দেয়ার ভিউজ অন দ্য ইউথ আর ইয়াং ফোক। এই যুব সমাজের উপর নিজেদের মতটা চাপিয়ে দিতে চাইছেন। আমার মনে হয় আজকে যারা যুবক যুবতী এখানে শ্রোতা হিসেবে আছে, অথবা পরবর্তী ক্ষেত্রে যদি ইউটিউবের মাধ্যমে তারা শুনতে পায়, যদি আজকে নাও প্রেজেন্ট থাকতে পারে বিভিন্ন কারণে, একবার ভেবে দেখুক তো, তারা কেউ চায় যে তাদের যে চিন্তা, সেই চিন্তাটাকে কেউ চাপিয়ে দিক, দাবিয়ে দিক? যিনি দাবাতে চাইছেন, চাপাতে চাইছেন, তিনি তার মা হতে পারেন, বাবা হতে পারেন, দাদা হতে পারেন, ঘনিষ্ঠ কোনো আত্মীয় হতে পারেন, শুভাকাঙ্ক্ষী কোনো প্রতিবেশী হতে পারেন। কিন্তু সে প্রথমেই প্রোটেস্ট করবে, আমি এই বিষয়টায় পড়াশোনা করতে চাই না, অথবা আমি এই প্রফেশনে নিজেকে দেখতে চাই। তখন যদি কেউ বলেন তুমি এটাই যেও না, ইটস নট ইয়োর কাপ অফ টি, বা কেউ যদি বলেন তুই ওটাই যা, সেই দুজনের মধ্যে একজন যদি মা হন, একজন বাবা হন, এবং যদি দুজন দুটো ডাইরেকশনে তার সন্তানকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে অ্যাকর্ডিং টু দেয়ার ওন ডিজায়ার, ওন প্ল্যানিং, এই সন্তান অবশ্যই পারপ্লেক্সড হবে, কনফিউজড হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই জায়গা থেকেই স্বামীজি বললেন, মাকে ভক্তি করো, বাবাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, সব ঠিক আছে। মা বাবাকে বন্ধুর মতো করে তাদের বোঝাও যে আমি এটাতেই পারদর্শী, এবং এই বিষয় নিয়ে কত রকম চ্যানেল আছে, এভিনিউ আছে, তাদেরকে শেয়ার করো। এমন হতেই পারেন দে আর নট অ্যাওয়্যার অফ। তারপর যদি তারা শোনেন বিষয়টা, তারা নিশ্চয়ই এই যুবক বা যুবতীকে, তার সন্তানকে, পুত্র বা কন্যাকে বলবে, ইয়েস, গো অ্যাহেড, এগিয়ে যাও। স্বামীজি এই কথাটাই বলছেন, লোকে বলে একে বিশ্বাস কর। অনেক সময় আমরাই বলি ওই টিচার বলেছেন, ওনার কথা বিশ্বাস করো, কিংবা ওকে বিশ্বাস করো, ওনাকে বিশ্বাস করো, উনি তোমার এত শুভাকাঙ্ক্ষী, তোমার জেঠু, তাকে বিশ্বাস করো। কিন্তু ঘটনা হচ্ছে, স্বামীজি বললেন প্রথমে আপনাকে বিশ্বাস কর দেখি। লোকে যে যা বলে বলুক, আপনার গোয়ে এগিয়ে যা।
অদ্ভুত কথা। মানে তোমার জেদ থাকবে, কিন্তু এই জেদ এমন হবে না যেটা বেসলেস, এমন হবে না যেটা উন্মাদের মতো ভাবনা। অনেক সময় হয় আমরা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি। আমাকে দেখতে হবে আমার মধ্যে কি পোটেনশিয়াল আছে, আমি সেই পোটেনশিয়ালটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করব। একজন অসাধারণ আঁকে কিন্তু তার অঙ্কে দুর্বল, তাকে আঁকা থেকে অঙ্কে শিফট করাটা নিশ্চয়ই আনওয়াইজ ডিসিশন হবে। আমরা অনেক সময় বলি এই পড়াশোনা করে কি ফিউচার আছে, আসলে প্রতিটাতেই তোমার ভবিষ্যৎ আছে যদি তুমি জানো তোমার সেই বিষয়ে পোটেনশিয়াল আছে। খুব স্বাভাবিকভাবে স্বামীজির এই কথাটা আমার মনে হয় যুব সমাজের কাছে গ্রহণীয় হবে। নিজের ওপর বিশ্বাস, এটাকেই বিবেকানন্দ বারবার স্ট্রেস আপন করছেন, আত্মবিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও। সেকেন্ড, স্বামীজি বলছেন আমাদের প্রত্যেকের মধ্যে কি আছে, প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে। এটা স্বামীজির এক অসাধারণ মেসেজ। এই দেবত্ব কথাটা কি? আমরা দেবতা, তাহলে তো আমরা মন্দিরে বসে থাকতাম, মনে হতে পারে দেব দেবী যদি হই। আসলে ডিভাইন কোয়ালিটিস মানে জাস্ট আমাদের দুটো, একটা দৈবী, একটা পাশবিক। পাশবিক দিকটা আমরা এখানে আলোচনায় আসছি না, জাস্ট ওর বিপরীত হবে দৈবী কোয়ালিটি। মানুষকে ভালোবাসবো, মানুষকে সাহায্য করব, পরোপকার করার ইচ্ছা, মৈত্রী, ক্ষমা করার ইচ্ছা, সহিষ্ণুতা, এগুলো সবই হচ্ছে ডিভাইন কোয়ালিটিস। স্বামীজি বলছেন তুমি স্বরূপত দেবতা, এইটা তোমাকে বলতে এসেছি। যেন বিবেকানন্দ এটাই জানাতে এসেছেন যে আমাদের প্রত্যেকে ইচ ওয়ান ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এখানে একজন যুবক যুবতীও এটাকে আপত্তি করবে না আমার মনে হয়। কেন? কারণ প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটিস গুলো আছে। তাহলে সেগুলো বোঝা যাচ্ছে না কেন? তিনি বলছেন প্রত্যেকে স্বরূপত দেবতা, প্রত্যেকে প্রকাশিত দেবতা নয়। অর্থাৎ আমার মধ্যে যে ডিভাইন কোয়ালিটিস আছে এক্স এর মধ্যে, সেই এক্স এর ডিভাইন কোয়ালিটিস যদি ম্যানিফেস্টেড না হয়েছে তাহলে প্রকাশিত দেবতা হবেন না। ঘটনা হচ্ছে একজনের মধ্যে, প্রত্যেকের মধ্যে কিন্তু ভালোবাসা আছে। আমাদের অনেকে মনে হতে পারে যে খুন করে, যে অপরাধমূলক কাজ করে, ডাকাতি করে বেড়ায়, তার ভেতর কখনো ভালোবাসা থাকতে পারে? তাহলে এই হিংস্র কাজগুলো করতে পারতো? আছে। ওই ডাকাতটা, ওই খুনিটা, ওই চরম অপরাধী যখন বাড়িতে ফিরে এসে তার 2.5 বছরের বাচ্চাটাকে কোলে নেয়, তখন তাকে চুম্বন করে, তাকে আদর করে, তার মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে স্নেহ আছে, ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসাটা কোনো একজনের প্রতি আছে। এই খুনি, এই অপরাধীর যখন ওই পর্দাটা সরে যাবে, তার মধ্যে দেবত্বটি যখন বিকশিত হবে, খুব স্বাভাবিকভাবেই ওই সন্তান ছাড়া আরো অসংখ্য মানুষকে সে ভালোবাসতে পারবে। স্বামীজির কথা আছে, পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। দস্যুও যেন হরণ করছে, সেখানেও প্রেমের তাগিদে। মা সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন করছে, কারণ মা যে সন্তানকে বড় ভালোবাসে। আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই ফিলিং, এই ধরনের একটা ইম্পিটাস দেওয়া হয়, কি স্বামীজি বললেন, কনভিকশন ইন দ্য পাওয়ার অফ গুডনেস। একজন যুবক যুবতীও, তাকে যদি প্রথম বলা হয় ইউ আর গুড, ইউ আর ডিভাইন, আমার মনে হয় ওই যুবক বা যুবতী, তরুণ বা তরুণী, তার মনের মধ্যে ভাবনা আসবে, আরে আমি ভালো, তাহলে আমি এই খারাপ কাজটা করব কেন? বারবার পিঞ্চ করবে। তিনি প্রথম বললেন যে অদ্ভুত ব্যাপার, আমাদের এই ঘটনা যে তুমি ভালো, এই কথাটা আমরা বলতেই পারছি না। আমরা সব সময় তাদেরকে কি করছি? ডিমোরালাইজ করছি। আজকে প্রথম, মানে অন্যতম বড় প্রয়োজন হচ্ছে কি প্রয়োজন?
আমাদের হতাশা কাটাবার ক্যাপসুল। এই হতাশা কাটাবার ক্যাপসুল কোনো বড় মেডিসিন সেন্টারে পাওয়া যায় না। স্বামীজি বলছেন, আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবকরাই পারবে। লেট আস সি এই 4 কোয়ালিটিস কি কি চাইছেন। আশিষ্ঠ, আমরা কিসের ওপর দাঁড়িয়ে বেঁচে আছি? প্রতিটি মানুষ, আপামর জনসাধারণ কি নিয়ে বেঁচে আছি? অনেকে বলবেন প্রচুর অর্থ নিয়ে বেঁচে আছি, অনেকে বলবেন আমার খ্যাতি নিয়ে বেঁচে আছি, ক্ষমতা নিয়ে বেঁচে আছি, পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে আছি। একটাও অস্বীকার করছি না, কিন্তু একটা জিনিস কি অস্বীকার করবেন আজকে যারা আছেন, আমরা আশা নিয়ে বেঁচে আছি। যখন আমাদের পরিবারের, আমাদের বন্ধু বান্ধব কেউ অসুস্থ হন, হয়তো তার অন্তিম অবস্থা, মনে হচ্ছে আর কয়েকদিন বাঁচবে, তখন আমরা আশা নিই যে চিকিৎসককে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু আর কোনোভাবে বাঁচার আশা নেই, কোনো ট্রিটমেন্ট নেই, কোথাও নিয়ে গেলে হবে না? আমাদের আশা। আমাদের ছেলে মেয়ের বিয়ে হলো, দেখা যাচ্ছে সম্পর্ক ছেদ হয়ে যাবে, তখন আমরা চেষ্টা করছি কোনোভাবে সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না, এই সম্পর্কটা ভেঙে গেলে কেমন হবে। ছেলেটি পড়াশোনা করছে, নিশ্চয়ই পাশ করবে। আশিষ্ঠ, অপটিমিস্টিক ভিউ। কারা অপটিমিস্টিক হয়? যাদের মধ্যে পজিটিভ চিন্তা আছে। বিবেকানন্দ বলছেন, ওদের ইতিবাচক চিন্তা দিয়ে ছেড়ে দাও, গিভ দেম পজিটিভ আইডিয়াস। একজনও যুবক বা যুবতী কেউ বলবে যে আমার ইতিবাচক ভাবনা দরকার নেই, আমি নেগেটিভ থটস নিয়ে বেঁচে থাকবো? আমার মনে হয় নয়। ইভেন 80 বছরের যুবকও, আমার কথাটা ভুল বলিনি, 80 বছরের যুবক শুনে অনেকেই নিশ্চয়ই একটু চমকে উঠলে। যৌবন বলতে তো 80-কে ধরা যাবে না, আমরা তো ওই 17-18 থেকে 30-35 এটাই তো আমরা জানি যৌবন। 80 বছরের মানুষটি, তিনি বলবেন আমি যুবক। কেশের পরে পাক ধরেছে বটে, তাহার পরে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো, সবার আমি এক বয়সী যেন। 18-র সঙ্গে ক্রিকেট খেলতে নেমে গেছেন। 20 বছরের ওই নাতি দাদুকে বলছে, দাদু তোমার মাথা ব্যথা করছে, তুমি একটা প্যারাসিটামল খেয়ে নাও। আমার তো একটু মাথা ব্যথা করলেই প্যারাসিটামল খেয়ে নি। দাদু বলছে, নাতি সাহেব তুমি খেতে পারো, আমি এখনো যুবক, আমার প্যারাসিটামলের দরকার হয় না। তাই 80 বছরের যুবক বলাটা বোধহয় খুব ভুল বলিনি। চলে আসি, স্বামীজি বলছেন গিভ দেম পজিটিভ আইডিয়াস। ওই 80 বছরের যুবক, তাকে কেউ কেউ বলছেন আপনি লাঠি ছাড়া রাস্তায় বেরিয়েছেন, পড়ে যেতে পারেন হোঁচট খেয়ে। ভয় কি? পড়বো না, আমি জানি আমি পারবো, আমাকে নিয়ে চিন্তা করো না। বাড়িতে ছেলে বৌমাকে বলছে, কারণ ওই অলওয়েজ আমি ফেস করব। তার 12 বছর 14 বছর বয়স থেকে তার মনটা এইভাবে তৈরি হয়েছে। পরে জানা গেল তাকে কে অনুপ্রেরণার উৎসকে, তিনি বলছেন স্বামী বিবেকানন্দ। এমনি অসংখ্য মানুষ বলছেন কিপ দেম পজিটিভ আইডিয়াস। তাই তো বললেন না রবীন্দ্রনাথ ঠাকুর রোমারোলাকে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং ইজ নেগেটিভ। অদ্ভুত কথা। সমগ্র ভারতবর্ষকে যদি জানতে চাই, তাহলে বিবেকানন্দকে পড়ার এই জন্যই প্রয়োজন আছে, কারণ বিবেকানন্দই হচ্ছেন কনডেন্সড ইন্ডিয়া। তাকে কত স্ট্রাগল করতে হয়েছে, তার জীবনটা পড়ার দরকার হতো। এই স্ট্রাগল করার শক্তি কোত্থেকে পেয়েছেন? আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, দৃঢ় চেতা, তার মানসিক বল, শারীরিক বল, বলিষ্ঠ, মেধাবী। যার মধ্যে দৃঢ় চেতা হবেন, স্ট্রং মেন্টাল স্ট্রেংথ হবে, মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং,
তার ইন্টেলেক্ট শার্প হবে। ইন্টেলেক্ট শার্প মানে মেকানিক্সের কিছু অঙ্ক করে দিতে পারছে তাহলেই ইন্টেলেক্ট শার্প তা নয়, কিন্তু তার মেকানিক্সে অ্যাপ্টি আছে, তার মেকানিক্সে আগ্রহ আছে, সে পারছে, সেটা আলাদা, সেটা কোয়ালিটি। কিন্তু ইন্টেলেক্ট যার স্ট্রং হয় সে বা তিনি ডিসিশন নিতে পারেন whether it should be done or it should be avoided, whether it's fair or it's unfair. আজকে তোমাদের মতো যুবক যুবতী, আমি ধরে নিচ্ছি, এটা আমার অ্যাজাম্পশন, সাপোজিশন, যে কিছু যুবক যুবতী আজকে শ্রোতার মধ্যে আছে, কারণ তারা খুব ব্যস্ত। আমরা অনেক সময় ব্লেম করি, ওরা শুনতে আসছে না, ওদেরকে বলছি শুনছে না। এটা হচ্ছে একদিক দিয়ে আমরাই কিন্তু নেগেটিভ কথা বলে ফেললাম। অন্যভাবে চিন্তা করতে পারি তো, ওর আজকে অন্য কোনো অ্যাসাইনমেন্ট আছে সেই জন্য আসতে পারলো না, অ্যাসাইনমেন্টের জন্য কমিটমেন্ট আছে, এই কমিটমেন্টটা রাখার জন্য যে ও একেবারে দৃঢ় চেতা, সেটা তো অ্যাপ্রিসিয়েট করবো। আসলে আমরা যত বেশি নেগেটিভ খুঁজতে যাব যুবক যুবতীদের মধ্যে, তত বেশি করে আমরা ওই বন্ধুগুলোকে হারাবো। তোমাদের প্রত্যেকের মধ্যে নিঃসন্দেহে কিছু না কিছু বলার ক্ষমতা রয়েছে। আমরা যে কথাটা বলছিলাম, যে আজকে যদি কোনো একজন যুবককে বলা হয় যে তোমার বন্ধুরা, ধরো একজন চাকরি পায়নি, হতেই পারে, চাকরি পাচ্ছে না, 1 বছর 1.5 বছর ধরে চেষ্টা করছে, সেও নিশ্চয়ই খুব স্ট্রাগল করছে, কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছে, তার বাড়িতেও তাই। তার বন্ধু এসে বলল যে আমরা একটা বিজনেস শুরু করেছি কয়েকজন মিলে, তুই পার্টনার হবি, চলে আয়, কাম ফোর্থ। এই যে ডাকছে, এই বন্ধুটি বলল ও ফাইন, একেবারে এইভাবে হঠাৎ করে আমার হাতে চলে আসবে এদের অফার, চল আমি জয়েন করছি। বাবা মাকে বললো যে আমি একটা, আমার বন্ধুরা বলেছে, বাবা মা হয়তো বলে ঠিক আছে, বন্ধু বলেছে, গো অ্যাহেড। দেখা গেল 1 বছরের মধ্যে, তাও নয় 6 মাসের মধ্যে বুঝতে পারলো সে এমন একটা বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছে যেটা একেবারে অনৈতিক, এবং ওরা কারাপশনের সঙ্গে যুক্ত। এই কাজে ঢুকে পড়লো। কে ঢুকবে না? বিবেকানন্দ যার আলোকবর্তিকা হবেন। বিবেকানন্দ বলছেন, তুমি দৃঢ়িষ্ঠ হও, বলিষ্ঠ হও, মেধাবী হও। তুমি বিচার করো, তোমার বন্ধু বলেছে ভালো জিনিস, ইয়েস, বন্ধুকে রেসপেক্ট করো, ভালোবাসো, কিন্তু তাকে জিজ্ঞেস করবে না যে কি তোর বিজনেস, তোর বিজনেসের ফিলসফি কি, কোথায় করছিস, তার তোর কোনো কম্পেয়ারি করেছিস, তার ওয়েবসাইট আছে, মেল আইডি, তার ডিটেলস। আজকের ল্যাঙ্গুয়েজ তো, আমরা তো পুরোনো দিনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। তোদের কি কি স্কিম, কোথায় কোথায় কাদের সঙ্গে তোরা কাজ করিস, সব ডিটেল গুলো আমাকে দে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা কোথায় ওয়েবসাইট থাকলে আমরা দেখছি। তারপর খোঁজ নাও, নিলাম, দেখলাম না, আমি কনভিন্স হলাম যে না এটা ঠিক হবে না, আমি বললাম সরি, খুব ভালো অফার, কিন্তু আমার মনে হচ্ছে এটা ঠিক আমি পারবো না, আমি অন্য দিকে আমার একটু ফোকাস আছে, ওই দিকে চেষ্টা করি। ওই ছেলেটি ঠিক ঠিক ডিসিশন নিতে পারলো, যে কিন্তু কোনোভাবেই ইনফ্লুয়েন্সড হলো না, কারণ তাকে বিবেকানন্দ পথ দেখিয়েছেন। তিনি বলছেন তুমি আশিষ্ট হবে, আশা রাখবে, কিন্তু দৃঢ় চেতা হও, বলিষ্ঠ হও, মেধাবী হও। কিন্তু ঘটনা, আমরা তারপরই কিন্তু স্বামীজি আবার বলছেন, কি বলছেন? বলছেন দেখো, এক জায়গায় উনি বলছেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন, out of them will come my workers, they will work out the whole problem like lions. যুব সমাজের উপর কি আস্থা, কি অসীম বিশ্বাস। বলছেন আমার বড় বড় কাজ, এই কাজগুলো তোমরা করবে, এবং তোমরা সিংহের মতো মাঠে নামাবে, অর্থাৎ তোমাদের মধ্যে সেই সাহস আছে, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা আগুনের সঙ্গে আলিঙ্গন করতে পারো। এই যে জায়গাটা, এই ভাবনাটা অলওয়েজ আমাদেরকে এনকারেজ করছেন। আমাদের যুবক যুবতীরা কি চায়? মানুষ তাদেরকে উৎসাহ দিক, অনুপ্রাণিত করুক। স্বামী বিবেকানন্দ এমন একজন বন্ধু যে তিনি সব সময় বলছেন তুমি পারবে, নেভার সে নো, নেভার সে আই ক্যানট। একবারও তিনি বলছেন না, তার প্রতিটি কথায় হ্যাঁ,
আমরা এ প্রসঙ্গে একটা ঘটনা জেনে নিই, মানে আলোচনা করে নিই, আমি কাউকে জানাবার চেষ্টা করিনি, আলোচনা করে নিই। বেলুড় মঠের যখন নিয়ম তৈরি করছিলেন স্বামী বিবেকানন্দ, সেই সময় আমার এই নেতিবাচক ইতিবাচকের সঙ্গে এর একটা যোগাযোগ রয়েছে, সেই জন্যই কথাটা বলার চেষ্টা করছি। তখন বেলুড় মঠের নিয়ম তৈরি হবে, স্বামী বিবেকানন্দ ডিক্টেট করে যাচ্ছেন নিয়মগুলো, একদম এক্সটেম্পোর, এবং একজন নোট করছেন। ভালো কথা, সব লেখা হয়ে গেল। যিনি নোট করছিলেন স্বামী তাকে বললেন, দেখ, আমি যে নিয়মগুলো বলে গেলাম তুই লিখলি, ভালো করে পড়ে দেখবি, এর মধ্যে যদি একটাও নেতিবাচক থাকে, নেগেটিভ থাকে, সেটাকে ইতিবাচক করে দিবি, অর্থাৎ অ্যাফার্মেটিভে চেঞ্জ করে দিবি। মানে কোথাও যেন নায়ের গন্ধ না থাকে। ওই আমরা ইংলিশ গ্রামারে পড়ি না, এই নেগেটিভটাকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করা বা এটাকে ওই ফর্মে চেঞ্জ করা, নেগেটিভটাকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করে দিবি, ইতিবাচকে। এই স্বামী বিবেকানন্দ সবসময় বলছেন, তুমি পারবে, চরৈবেতি চরৈবেতি। এবার আমাদের পরের প্রসঙ্গে আসি। যুব সমাজ কি চাইছে? যুব সমাজ কি চিরপ্রার্থী হয়ে থাকবে, চির ভিক্ষুক হয়ে থাকবে? অনেকে বলে ও চাকরি পাচ্ছে না, মা বাবার হোটেলে আছে, মা বাবার হোটেলে আছে, মা বাবার কাছে থাকছে, সেরও চিন্তা নেই, এরপর কি করবে? তাই স্বামীজি বলছেন, তুমি নিজের ভেতরটা তাকাও, তোমার ভেতর অসীম শক্তি আছে, অনন্ত শক্তি আছে। আজকে চাকরি না পেলে তুমি হতাশ হয়ে যাচ্ছ, আমরা হতাশ হয়ে যাচ্ছি। চাকরি পেলে 6 মাস পর চাকরি চলে যেতে পারে। অসংখ্য ঘটনা আইটি সেক্টরে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তখন আমি কি করব? 6 মাসে কি আমি সারা জীবনের উপার্জন করে নিয়েছি? তাহলে তো ভেঙে পড়বো। তাহলে আমাকে তো মেন্টাল স্ট্রেংথ দরকার। সেই জন্যই তো বললেন দৃঢ়িষ্ঠ এবং বলিষ্ঠ। কিন্তু শুধু দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ হলে কি পেট ভরবে? চাকরিটা পাইনি অথবা চাকরিটা চলে গেল, তখন আমি কি করব? আবার কি মা বাবার কাছে প্রার্থী হব? চিরকাল তো মা বাবা থাকবেন না, আমি কার কাছে ভিক্ষে করব? স্বামীজি বলছে, তুমি ভিক্ষা করবে কেন? যুবক যুবতীদের বলছে, তোমার মধ্যে অসীম শক্তি আছে। আমরা ব্যাপারটা ঠিক বুঝলাম না, ভেতরে আছে, বাইরে দেখতে পাচ্ছি না। একটু ভাবার চেষ্টা করি না। একজনের চাকরি গেল, কয়েকদিন ভাবলো, একটু চেষ্টা করছে, কিন্তু 1 মাস হয়তো চলে গেল, তার যা উপার্জন সঞ্চয় ছিল চলে গেল, তাই দিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে। তারপর সে ভাবলো, আচ্ছা, লেট মি সার্চ আউট, আমার কি বিশেষ গুণ আছে। সে দেখলো, আমি খুব ভালো চপ, রোল অথবা নতুন কিছু কিছু ডিশেস তৈরি করতে পারি। একজন যুবতী ভাবছে, আমি বিভিন্ন ধরনের সেলাই জানি, বিভিন্ন ধরনের নতুন কায়দার সেলাই জানি। এই যিনি চপ ভাজার কথা ভাবলেন, তিনি কিছুই করলেন না। একটা ছোট্ট দোকান টোকান কিছু না, হয়তো বাড়িতেই ব্যাপারটা করছে। আশেপাশে অনেককে বলল, আজকের দিনে তো কোনো ব্যাপারই না, অনলাইন আমি ডেলিভারি দেব, সব কিছু করব, অনেক সময় তো ডেলিভারি ফ্রি অফ কস্ট। এসব করে যে ছেলেটি আনএমপ্লয়েড হয়ে গেছিল, সে তো তখন রোজগার করতে শুরু করলো, তার হতাশা কাটছে তো। কিন্তু ও ভেতরে ভেতরে পড়াশোনাও করছে, ও চেষ্টা করছে, ও যেদিকে ভাবছে সেই চাকরিটা করার চেষ্টা করার। তখন অনেকেই ভাববে, একবার করবে, দুবার করবে, তিনবার করবে, তারপর কি করতে পারবে? কতদিন ধৈর্য রাখবে? স্বামীজি বললেন, ফেলিয়ার্স আর দ্য বিউটিজ অফ লাইফ। ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস নয়, ফেলিয়ার্স আর বিউটিজ অফ লাইফ। জীবনের সৌন্দর্য ব্যর্থতা। আমি একটা ঘটনা শেয়ার করি, সত্য ঘটনা। আরে আমাদের সঙ্গে জীবনের সঙ্গে মেলাতে হবে তো স্বামীজিকে। ঘটনা হচ্ছে, এ তো আনএমপ্লয়মেন্ট চপ আর কি করে, ঠিক ঠিক ঠিক। ঘটনা হচ্ছে, এটা একটা মেয়ের এক্সাম্পল দেওয়া হলো। আমরা একবারও বলছি না যে এটাই একমাত্র ইলাস্ট্রেশন বা এটাই একমাত্র পাথ। আমি খুব সহজভাবে ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম। এই নয় যে যারা চপ বিক্রি করছে বা ভাজছে বা নতুন নতুন খাবার ডিশ তৈরি করছে, তাদের ডিমান্ড কম, তাহলে আজকে এত এত মানুষ
ওই সুইগি জোম্যাটো বিভিন্ন থ্রু দিয়ে যে অর্ডার দিচ্ছে এবং বাড়িতে এনে খাচ্ছে, তারা কিন্তু যাদের কাছ থেকে আনাচ্ছে তারা কিন্তু এই ব্যাপারটা করছে বলেই আমরা অনেকে ডেলিভারি পাচ্ছি। অনেকের বাড়িতে দেখা যায় যে রান্নার করার যিনি রান্না করেন তিনি 7 দিন অসুস্থ, বাড়িতে আর কেউ রান্না করতে জানেন না, তাকে তো কিনে খেতে হবে কোথাও। সেই খাওয়ার জায়গাটায় যদি আজকে দুজন আনএমপ্লয়েড ছেলে মেয়ে তারা যদি ওই ব্যবস্থাটা করে তাদের কাছে পৌঁছয়, আমার তো মনে হয় তারা 2 in 1 করছে। একটা হচ্ছে তাদের প্রবলেমটা সলভ হলো, সার্ভ করলো ওই ওল্ড কাপলকে, অথবা যারা পারছে না তাদেরকে, আবার এট দ্য সেম টাইম তারাও নিজেরা কিছুটা আর্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং তাদের যে লিভিং সেটাও ম্যানেজ করতে পারছে। আমরা আসছিলাম, এখানেই স্বামীজি বলছেন অনন্ত শক্তির কথা বলতে গিয়ে যে কথাটা এলো সেটা হচ্ছে আত্মনির্ভরশীল। স্বামীজি এক জায়গায় বলছেন যে যদি মানুষ আত্মনির্ভরশীল না হয়, সমগ্র পৃথিবীর সম্পদও ভারতবর্ষের একটি গ্রামের জন্য পর্যাপ্ত হবে না। আমাদের অনেকেরই মানে যারা যুবক যুবতী যাদের বাবা মাদের অনেকেরই ধারণা, গার্জেনদের, পেরেন্টসরা কি করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিছু মনিটারি রিসোর্সেস রেখে যেতে চাই, সেভিংস, যাতে ওরা ভবিষ্যতে অসুবিধায় না পড়ে। অসুবিধায় পড়লে এইটা হেল্প করবে, ফান্ডটা গুড আইডিয়া, এটা দিয়ে আমরা কোনো রকম ক্রিটিসিজমে যাব না, যার যার যেমন ভাবনা করবেন, খুব ভালো জিনিস। স্বামী বিবেকানন্দের বাবা তার জন্য কিছু রেখে যান, তাকে জিজ্ঞেস করা হতো তিনি বলতেন আমি ওদেরকে মানুষ করব, ওরা নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজের ব্যবস্থা করবে। আমরাও পরবর্তী প্রজন্ম সম্বন্ধে তাই বলি। যদি সেই মনুষ্যত্ব তাদের মধ্যে গ্রো না করে, যে কথাটা একটু আগে আত্মনির্ভরশীল প্রসঙ্গে বলা হলো, তাহলে কোথায় বিপদ? সমূহ বিপদের সম্ভাবনা। দেখা গেল সেই ছেলেটি তার ভেতর ইনেট কোয়ালিটিকে ডেভেলপ করেনি। সে জানে আমার তো প্রপার্টি আছেই, অ্যাসেট তো থাকবেই, এটা তো আমি ভোগ করব, তাহলে আমার চিন্তা কি আছে, আমার জেনারেশনটা চলেই যাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার যে লেটেন্ট ট্যালেন্ট সেটাকে ডিসকভার তো করলোই না, বরং সেটাকে ধ্বংস করে দিয়ে ওই অ্যাসেট নিয়ে কিছুদিন পর দেখা গেল যে ওই অ্যাসেট তার হেল্প করলো ফর এ লিমিটেড পিরিয়ড, কয়েক বছর, তারপর অ্যাসেটও গেল এবং নিজেকে তৈরি করেনি বলে, আত্মনির্ভরশীল হয়নি বলে, তখন ওই অবস্থায় গিয়ে একটা ক্রিটিক্যাল জাংচারে পৌঁছলো ওই যুবক বা যুবতী। আমি জানি না, আমার সঙ্গে অনেকের ওপিনিয়নে ডিফার করতে পারে, আমার মনে হচ্ছে এভরি পসিবিলিটি এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে? আত্মনির্ভরশীল, আই হ্যাভ পোটেনশিয়াল, আমি কিছু করব, আমি নিজে কিছু করব। এই নিজে কিছু করব, এটার জন্য দরকার অবশ্যই আমার উদ্যম। যুব সমাজ, তাদের যে কোনো প্রতিনিধি, তার কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করি? তাদের মধ্যে উদ্যম থাকবে, চেষ্টা থাকবে, নিষ্ঠা থাকবে, অধ্যবসায় থাকবে। দুটো জিনিস। একটা কাজে স্বামীজি বলছেন তোমার উদ্যমও দরকার, নিষ্ঠাও দরকার। আচ্ছা, উদ্যম আর নিষ্ঠার মধ্যে তফাৎ কি? উদ্যম মানে লেগে পড়া, আর নিষ্ঠা মানে লেগে থাকা। একটা কাজটাই লেগে তো পড়ি, লেগে পড়লাম, লেগে যেই পড়লাম যে কোনো একটা কাজে, তারপর যদি আমরা লেগে থাকি, টেনাসিটি রাখি, তাহলে আমাদের গোলে পৌঁছতে পারবো। একজন আইএএস এর প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, ব্যাংকিং সেক্টরের চাকরির প্রিপারেশন নিচ্ছে, নেমে পড়লো প্রিপারেশন নিতে, খুব ভালো। এগুলো কেন বলছি? সব প্র্যাকটিক্যাল লাইফ তোমাদের দরকার, প্রত্যেকেরই দরকার। এবার যখন তোমরা লেগে পড়লে, ইট ইজ গুড, গুড জেস্টার, পজিটিভ জেস্টার। তার সঙ্গে স্বামীজি অ্যাড করলেন লেগে থাকতে হবে। এই যে লেগে থাকে সে আলটিমেটলি সাকসিড করে। অনেক ঘটনা আছে, একটা সত্য ঘটনা শেয়ার করতে অসুবিধা কি আছে? একজন, আমি ঘটনাটা একজনকে শুনেছি অবশ্যই, যে তার পরিচিত একটি ছেলে, সে প্রায় 70টা মতো চাকরির পরীক্ষা দিয়েছিল, লেগে পড়লো, চাকরির প্রস্তুতি নিচ্ছে, দিচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, ক্র্যাক করছে না, আবার দিচ্ছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস। ওকে, নাম্বার মেবি 70 or less than that, whatever it be।
তারপরে একটা চাকরি পেল। চাকরি পেয়ে কিন্তু সে খুশি হলো, কিন্তু ও পজ দিল, স্টপ করলো না। আমরা গান শুনতে শুনতে পজ দিই, কমা দিল, ফুল স্টপ দিল না, লেগে থাকলো। নেক্সট আরেকটা চাকরি চেঞ্জ হলো, করতে করতে সে WBCS A গ্রেডে পেল। ঘটনা হচ্ছে ওই যে তার যেন এতদিন ধরে তালাটা খুলছিল না, যেই তালা খোলা শুরু হলো, ইভেন আফটার 70th অ্যাটেম্প্ট, সে কিন্তু পরপর সাকসিড করতে শুরু করলো। ফেলিয়ার্স আর দ্য বিউটিজ অফ লাইফ, স্বামীজি বলছেন। স্বামীজির কথা আর ব্যক্তিগত জীবন দুটো মিলছে কিনা আমরা একটু দেখে নেব। কোনো মানুষকে যদি বলা হয়, 12 বছরের ছেলে হোক আর 17 বছরের মেয়ে হোক, তাকে যদি বলা হয়, দেখ তুই কিন্তু এটা নিয়ে চেষ্টা করবি, আমার তো মনে হচ্ছে তোর এটা ঠিক বিষয় নয়, তুই অন্য কিছু ভাব, কারণ তুই এটাতে যথেষ্ট উইক। আরেকজন, তার কোনো একজন ওয়েল উইশার তাকে বলছে, সে যখন তার কাছে সাজেশন চাইছে, আচ্ছা তুমি বলো তো, আমাকে তিনি বলছিলেন আমি খুব উইক, আমি পারবো না, তোমার ভাবনাটা কি? বললেন, তুই একবার ভেবে দেখ তো, তুই কিসে কিসে স্ট্রং? বলছে, আমি খুব ভালো ক্যারাটে করি। বললো ফাইন। আমি খুব ভালো গান করি। ভেরি গুড। আমি সাবজেক্টে হয়তো ফর এক্সাম্পল আমি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে খুব ভালো। বলছে ভালো, তুই এতগুলোতে ভালো, তুই ভাব না তোর এখন অসুবিধা হচ্ছে তোর কেমিস্ট্রিটা বুঝতে। তুই হিস্ট্রি, জিওগ্রাফি ভালো বুঝিস, তুই ওই ধরনের জিনিসগুলো পারিস, ওগুলো তুই কি করে এত বেশি অ্যাচিভ করলি রে? বলে আমি খুব লেগেছিলাম, খুব চেষ্টা করতাম, লেগেছিলাম, লেগে পড়েছিলাম এবং লেগেছিলাম, টেরাসিটি। বলো তুই এটাতে এবার চেষ্টা করে দেখ তো, এতগুলোতে যদি তুই ভালো পারিস, ওটাই পারবি না? কে বললো? তুই পারবি। যে এগুলোতে পারে সে ওটাতেও পারবে। জাস্ট তুই ফাইট করা শুরু করতো আজ থেকে, কালকে না, ফ্রম টুডে অনলি। দেখা গেল সে পারছে। কেন? ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ফার্স্ট জন তাকে বলছেন, তুই তো এতে উইক, এটা কেন করতে যাচ্ছিস? সেকেন্ড পার্সন তাকে এইভাবে অ্যাডভাইস করছে যে ও তার স্ট্রেংথ যেগুলোতে আছে সেগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে। অটোমেটিক্যালি উইকনেসটা ওভারকাম করার স্ট্রেংথটা ওই ভেতর থেকে যেন জেগে উঠলো, ওই তখন এই আগুনটা দাউ দাউ করে জ্বলছে। বলে এইসব কথা কি স্বামীজি বলেছেন না আপনি বলছেন না আমরা বলছি? স্বামীজি বলেছেন। কোথায় বলেছেন বলুন তো? হ্যাঁ, চেষ্টা করছি বলার। প্রথমে এইভাবে কেন বললাম? এটা আমরা আমাদের রিয়েল লাইফে হয়। এরপর স্বামীজি যদি এটা বলেছেন তাহলে দুটো ম্যাচ করে গেল। তখন বলবো বিবেকানন্দ আমাদের আলোকবর্তিকা, বিবেকানন্দ আমাদের বন্ধু। স্বামীজির একটা বই আছে, মানে স্বামীজি সম্পর্কে, আমাদের রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে বেরিয়েছিল। বাংলায় হচ্ছে সবার স্বামীজি, ইংলিশে স্বামীজি দ্য ফ্রেন্ড অফ অল। ঘটনা হচ্ছে, এ প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করবে, বলছি। ওই স্বামীজি ওখানে মেসেজটা কি দিচ্ছেন শুনে নি। বলছেন, দুর্বলতার প্রতিকার তার দুর্বলতার কথা চিন্তা করা নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া। রেমেডি ফর উইকনেস ইজ নট ব্রুডিং ওভার উইকনেস বাট থিঙ্কিং অফ স্ট্রেংথ। আমরা দেখতে পেলাম ম্যাচ করে গেল। প্রথম ভদ্রলোক তিনি অ্যাডভাইস দিয়েছিলেন তুমি উইক উইক এটসেট্রা, তাতে কিন্তু রেমেডিয়াল মেজার বেরোল না, সে আরো উইক হয়ে গেল। দ্বিতীয় জন তার যেদিকে সে পারে ক্যাপাবিলিটি গুলোকে জাগিয়ে দিল, চেতিয়ে দেওয়া বলে, চেতিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া। মানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তার এক গুরু ভাই বলতেন যে স্বামীজির কথা শুনলে মরা মানুষও জেগে ওঠে। মানে মরা মানুষ বলে আমি তো মরে গেছি, একবার আমি উঠে তার কথাগুলো শুনে নিই, তারপর আবার মরে যাবো। মানে বিষয়টা এই ধরনের, অর্থাৎ যে শুয়ে আছে সে বসে পড়ে, যে বসে আছে সে দাঁড়িয়ে পড়ে, যে দাঁড়িয়ে আছে সে দৌড়তে শুরু করে। আসলে তার কথার এতটাই শক্তি। বলছিলাম সবার স্বামীজি প্রসঙ্গে একটা কথা বলি ওই বইটা। যেমন আমরা অনেকেই যে এই যে যুব সমাজ, এই মানুষের যে সবথেকে বড় মানুষের জন্য ভাবে, তো মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে, কারণ তাদের মধ্যে একটা ওই ধরনের কিন্তু কনজারভেটিভ আউটলুকটা খুব কম, প্রোগ্রেসিভ আউটলুক। বিবেকানন্দ সবসময় প্রোগ্রেসিভ, কোথাও কোনো বায়াসড নন, কোথাও কোনো ইজম পার্টিকুলার কোনো মতবাদকে কিন্তু বিবেকানন্দ সাপোর্ট করছেন না।
নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও ইজমের কথা বলছেন না। স্বামীজি পরবর্তীকালে নেতাজি তিনিও বলছেন একই, আমাদের এডুকেশনটা হবে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। ফলে আমাদেরকে এই জিনিসটা বারবার লক্ষ্য করতে হবে। বলছিলাম সবার স্বামীজি বইটা নিয়ে আমাদের একটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গোল পার্কে একটি ছেলে, বহু বছর আগের ঘটনা, আমি একজন পূজনীয় সন্ন্যাসীর কাছে শুনেছি ঘটনাটি। তিনি বলছেন যে তিনি তখন গোল পার্কে আছেন, একটি চিঠি, সেই পোস্ট কার্ড, তখন তো পোস্ট কার্ড ছিল, পোস্ট কার্ডে লিখেছে একটি ছেলে, সে ওই দক্ষিণ ২৪ পরগনার কোন একটি প্রত্যন্ত গ্রামে থাকে। সেই ছেলেটি ক্লাস 7-এ পড়ে। সে লিখছে যে মহারাজ, আমি সবার স্বামীজি বইটা পেয়েছিলাম। প্রথমে বলি যে আমি একটি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। আমার বাবা মা অন্যের ওই জমিতে জনমজুরের কাজ করে। আমারও পড়াশোনার খরচ চালাবার মতো ক্ষমতা বাবা মায়ের নেই। আমাকেও মাঝে মধ্যে ওই ধরনের কাজ করতে হয় এবং পরিবারে খুব অভাব, খুব কষ্টে ছিলাম। আমি সবার স্বামীজি বইটা কয়েকদিন আগে পেয়েছি। ওটা কয়েকবার পড়লাম। বাবা মা পড়াশোনা জানেন না, তাদের পড়ে শোনালাম। একটা কথা আপনাকে জানাবার জন্য লিখছি, আমাদের পরিবারে এখন অত্যন্ত সুখ, দুঃখ চলে গেছে। স্বামীজি আমাদের মনের দুঃখ কাটিয়ে দিয়েছেন। অদ্ভুত কথা। এই যে দুঃখ কাটিয়ে দিচ্ছেন, বিবেকানন্দের একটি বই, তাহলে বিবেকানন্দের কথার শক্তি, তার জীবনের ঘটনাগুলো আমাদের জীবনের দিশাকে পরিবর্তন করতে পারে, আমাদের জীবনের মনের অন্ধকারকে দূর করতে পারে। এই দূর করছেন অন্ধকার যিনি, তিনিই হন আলোকবর্তিকা। স্বামী বিবেকানন্দ ইজ দ্য টর্চ বেয়ারার, সত্যিকারের আলোকবর্তিকা তিনি। আমার প্রসঙ্গের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি এইমাত্র ঘড়ি দেখলাম, কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করি। আপনাদের নিয়ম অনুসারে আমাকে সেটা করতে হবে, করা উচিত। ঘটনা হচ্ছে, বিবেকানন্দ মানেই এই যুব সমাজের জন্য এবং তরুণ তরুণীদের জন্য তার যে প্রত্যেকটি কথা, সেখানে তিনি এক জায়গায় বলছেন, এই যেখানে আমি বললাম ফিল মাই চিলড্রেন, এখানে আমরা সবাইকে অনুভব করতে বলছেন। কাদের জন্য অনুভব করতে বলছেন? দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত এই মানুষদের পাশে দাঁড়াতে, তাদের জন্য চিন্তা করো, তাদের কথা ভাবো। স্বামীজি তরুণ তরুণীকে পথ দেখাচ্ছেন কিভাবে। মনের অন্ধকারটা, অন্যতম অন্ধকার হচ্ছে আমাদের স্বার্থ চিন্তা। তিনি বারবার বলছেন, পরোপকারী হও বাবা, পরোপকারী হও। দক্ষিণ ভারতের যুবকদেরকে চিঠি লিখেছিলেন, তাতে লিখেছিলেন পরোপকারী হও, মানুষের উপকার করো, মানুষের কথা ভাবো, মানুষকে ভালোবাসো। একটি কনটেক্সট বলে আজকের আলোচনা শেষ করি। স্বামীজি বলছেন, বেঁচে থাকার, এই যে যুবক যুবতীদের জন্য বলি, তোমাদের জন্য, আমাদের সকলের জন্য বেঁচে থাকার একটা নতুন মন্ত্র, নতুন দিশা দিলেন স্বামীজি। বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে। ফলে অপরের জন্য কিছু করতে হলে আমাদের হৃদয়টিকে বড় করতে হবে, এই হৃদয়ের সম্প্রসারণ। সেই জন্য বলছেন, সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। আমরা আমাদের এই স্বামীজির জীবনমুখী আদর্শ, একেবারে ঘটনা, এইটি বাস্তবে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা প্রয়োগ করার অসংখ্য সুযোগ পাই। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে তার যে শক্তি, সেই শক্তি তোমাদের মধ্যে আছে, যুবক যুবতীদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ওই মনের অন্ধকার হচ্ছে দুর্বলতা, মনের অন্ধকার হচ্ছে স্বার্থ চিন্তা, মনের অহংকার হচ্ছে বিশ্বাসহীনতা, মনের অন্ধকার হচ্ছে ভালোবাসাহীনতা। এগুলো থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের একটা কমন রোগ আজকের দিনে হয়েছে, সে ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন, মানসিক অবসাদ। আমি কি করব? আমরা গালে হাত দিয়ে বসে থাকি। স্বামীজির এই কথাটা স্মরণ করব, আমার মধ্যে অনন্ত শক্তি আছে। আমার মধ্যে এই যে শক্তিটা অনন্ত, সেটা আমি ডিসকভার করব কি করে, এস্টাবলিশ করব কি করে? লেট আস ফাইট। সেই জন্যই আমাদের ওই আশিষ্ট, বলিষ্ঠ, দ্রঢ়িষ্ঠ, মেধাবী যুবকের প্রয়োজন। আর স্বামী যেটা চাইছেন, যে আমরা ওই সমাজে, যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজের প্রতি আমার একটা অবদান থাকবে, জাতির প্রতি, দেশের প্রতি। সেই অবদান কি করে থাকবে?
আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে। যদি নিজে আমি তৈরি হতে পারি, তাহলেই আমি সমাজের জন্য কিছু করতে পারবো। এই তৈরি হতে পারি, আমার মধ্যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা ডেভেলপ করার জন্য আমাকে সবসময় ইতিবাচকতা নিয়ে এগিয়ে যেতে হবে, উদ্যম নিয়ে। স্বামীজির একটা কথা বলে শেষ করি। তিনি বলছেন, "Purity, patience and perseverance are the three essentials to success and above all love." আমাদেরকে পবিত্র মনের মানুষ হতে হবে, ধৈর্য রাখতে হবে, অধ্যবসায় লেগে থাকতে হবে যে কোনো কাজে। যুব সমাজের মধ্যে এই লেগে থাকার যে স্পিরিট সেটা আছে, ইন জেনারেল আছে, ইন পার্টিকুলার যাদের নেই তারা একটু করমর্দন করুক বিবেকানন্দের সঙ্গে। বিবেকানন্দের সঙ্গে বন্ধুত্ব করলে এই কোয়ালিটি আসবে এবং সর্বোপরি সফল হওয়ার জন্য আমাদের হৃদয়ের ভালোবাসার প্রয়োজন। স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি আমাদের যুব শক্তিকে তিনি সঠিক পথে পরিচালিত করুন, আমাদের সকলকেই সঠিক দিশা দেখান। আমরা বেঁচে থাকবো কিন্তু বাঁচবো কভু নিজের তরে বাঁচব না, এই ভাবনা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আমি অবশ্যই মোদক ট্রেনার্স একাডেমিকে, তাদের কর্তৃপক্ষকে আমার অন্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে আজকে এই প্রসঙ্গ করার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।